নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি অলিম্পিক নিয়ে আমাদের বিশেষ টক শো এবং সেই টক শোতে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকে আমরা অলিম্পিক নিয়ে একটি বিশেষ সেগমেন্ট শুরু করেছি এবং এই সেগমেন্টে আমরা বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। অলিম্পিক্স নিয়ে বিভিন্ন আপডেট যেমন আপনাদের সামনে থাকছে, তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিশিষ্ট অতিথিরা, থাকছেন প্রাক্তন খেলোয়াড়, কোচ। আমরা আজও কাউকে আপনাদের সঙ্গে অবশ্যই ইন্ট্রোডিউস করাবো, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু ভারতের জন্য প্রথম পদক এসে গেছে গতকাল মনু ভাকের, যিনি কিন্তু 10 মিটার পিস্তল রাইফেল ইভেন্টে তিনি কিন্তু ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন ভারতের জন্য। অন্যদিকে আরো একটি পদকের হাতছানি রয়েছে তার সামনে। আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু 10 মিটার এয়ার পিস্তলের যে মিক্সড ইভেন্ট, তার যে ব্রোঞ্জ পদকের ম্যাচ তিনি খেলবেন এবং তার সঙ্গে থাকবেন হচ্ছে সরবজোৎ সিং। সুতরাং বলা যেতেই পারে আরো একটি পদকের সম্ভাবনা ভারতের কাছে রয়েছে। কিন্তু এর পাশাপাশি অন্যান্য বিভিন্ন ইভেন্ট রয়েছে যেখানেও কিন্তু ভারত যথেষ্ট ভালো পারফর্ম করছে এবং পদক জয়ের যে আশা সেটা কিন্তু বেড়েই চলেছে। এর মধ্যে একটা খারাপ খবর অবশ্যই রয়েছে, তা হলো যে গ্রুপ পর্বের যে প্রথম ম্যাচ ব্যাডমিন্টনে, সেখানে লক্ষ্য সেন তিনি কিন্তু প্রথম ম্যাচ একেবারে লড়াই করে জয়টাকে ছিনিয়ে এনেছিলেন, কিন্তু আনফরচুনেটলি তার ম্যাচটাকে ডিলিট করে দেওয়া হয়েছে এবং যার পরে কিন্তু রীতিমতো চাপে রয়েছেন লক্ষ্য সেন। পরের যে ম্যাচ সেই দিকে তাদের নজর থাকবে। অন্যদিকে চিরাগ সাত্ত্বিক জুটি, সেখানেও আমরা দেখেছি যে তাদের যে প্রতিপক্ষ ছিলেন তারা নাম তুলে নিয়েছেন অলিম্পিক্স থেকে এবং তারপরে কিন্তু চিরাগ সাত্ত্বিক জুটিও কিন্তু চাপে পড়ে গেছেন, কারণ তাদের যে লড়াই সেটা যে আরো কঠিন হতে চলেছে সেটা নিঃসন্দেহে। এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগদান করেছেন প্রাক্তন খেলোয়াড় এবং আন্তর্জাতিক কোচ মিহির ঘোষ। মিহির বাবু, স্বাগত আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং আজ আমি প্রথমেই আপনার থেকে যেটা জানতে চাইবো তা হলো যে এই যে কয়েকদিন আগে যখন আমরা দেখলাম মনিকা যখন শুরুটা করলো, মনিকা যেভাবে ম্যাচ খেলেছে এবং যেভাবে উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে, একটা সময় 4-0 ছিল, তারপরে হয়তো প্রতিপক্ষ ফিরে আসলেও সেই সুযোগটা আর মনিকা প্রতিপক্ষকে দেয়নি। কিভাবে দেখলেন গোটা ম্যাচটি আপনি? হ্যাঁ, দেখুন, নমস্কার, স্বাগত জানাই আপনাদের এই লাইভ শোতে আমাকে ইনভাইট করার জন্য। টেবিল টেনিস নিয়ে বলি, টেবিল টেনিস ইন্ডিয়ার মান এখন অত্যন্ত উঁচু, অত্যন্ত ওপরের লেভেলে খেলছে ইন্ডিয়ান ছেলেমেয়েরা। মনিকার কথা বলছেন, মনিকা ফার্স্ট রাউন্ডে যে ম্যাচটা জিতেছে, রাউন্ড অফ 64 যেটা জিতেছে, এটা আমরা আশা ছিল যে এটা মনিকা জিতবেই। কেননা মনিকা রিসেন্টলি যেসব জায়গায় খেলছেন এবং পারফর্ম করছেন এবং যেসব প্লেয়ারদের হারাচ্ছেন, তাতে কিন্তু আমরা মনিকা নিয়ে খুব হোপফুল এবং টোটাল ইন্ডিয়ান টিম, টেবিল টেনিস টিমটাকে নিয়ে আমরা হোপফুল। আনফরচুনেট শরৎ হেরে গেছে ফাইট করে, বাট স্টিল সিজা ইজ দেয়ার, মনিকা ইজ দেয়ার, আমাদের একজন হচ্ছে হরমিত দেশাই ইজ দেয়ার। তো এখান থেকে কিন্তু আমরা মেডেল পেতেই পারি। মানে যদিও আপনি অলিম্পিক জানেন, অলিম্পিক ইজ এ ভেরি টাফ, প্রত্যেকেই সেরকম ভাবে প্রিপেয়ার হয়ে আছে প্রত্যেকে, কিন্তু টেবিল টেনিস কনসার্ন এবং অন্যান্য কনসার্ন ইন্ডিয়া কিন্তু হোপফুল, খুব ভালো রেজাল্ট করবে এবং মনিকা সম্বন্ধে আমি কিন্তু খুব আশাবাদী। একেবারে মনিকা সম্পর্কে আপনি আশাবাদী এবং আশা হওয়ারই কথা, কারণ যেভাবে তিনি শুরুটা করেছেন অলিম্পিক্সের, একেবারে বলা যায় 4-0 পর্যন্ত অবস্থায় ছিলেন, তারপরে প্রতিপক্ষ ফিরেছিলেন কিন্তু ফেরার চেষ্টা করলেও মনিকা সেইভাবে আর তাকে কাবু করতে। অন্যদিকে আপনি শরতের কথা বললেন, শরৎ কিন্তু এবার একটি রেকর্ড করেছেন। তিনি কিন্তু সব থেকে ওল্ডেস্ট, মানে যদি বয়সের দিক থেকে দেখা যায় তাহলে কিন্তু অত্যন্ত ওল্ডেস্ট একজন প্লেয়ার হিসেবে তিনি অলিম্পিক্সে নেমেছিলেন, কিন্তু হেরে গেলেন। আপনার কি মনে হয় যে শুধুমাত্র কি বয়সের জন্য, না প্রতিপক্ষ একটু বেশি শক্তিশালী ছিল শরতের বিরুদ্ধে? না, দেখুন, শরৎ এখনো যে বয়স, দেখুন বয়সের নাম্বার, এটা ফ্যাক্টর, এটা কোনো, আমি মনে করি বয়সটা কোনো ফ্যাক্টর না। কেন, যে লেভেলে পারফর্ম করছে শরৎ এবং খেলছে, যা লাস্ট 10 বছর ধরে শরৎ যে টেবিল টেনিসটা খেলেছে, সে টেবিল টেনিস অ্যামেজিং টেবিল টেনিস, এবং সেখানে তার এক্সপিরিয়েন্স। টেবিল টেনিসে আপনি জানেন বহু বয়স্ক প্লেয়ার আছে, তারা ভালো পারফর্ম করে। ওয়ার্নারের মতো প্লেয়ার অনেক বছর বয়সে অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছে। যদিও আমি প্যারালাল করতে চাইছি না শরতের, বাট শরৎ যে লেভেলে খেলেছে, ওর দিন ছিল না সেই দিন, কিন্তু নিজের দিনে শরৎ কিন্তু
আমি বলবো না যে চাইনিজ প্লেয়ারদের সঙ্গে খুব বেশি ইয়ে করতে পারবে, কিন্তু যে কোনো লেভেলে একটু ফিক্সারের সুবিধা পেলে ভারত কিন্তু যে কোনো জায়গায় যে কোনো আপডেট করে দিতে পারে এবং অনেক উপরের লেভেলে খেলতে পারে। যাই হোক, আনফর্চুনেট হেরে গেছে, কিন্তু শরৎ কমলের এই যে ফাইট, এটা কিন্তু ইন্ডিয়ান টেবিল টেনিস এবং ইন্ডিয়ান স্পোর্টসকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। বিশেষ করে টেবিল টেনিসের কথা বলবো, টেবিল টেনিস এখন বিশ্বাস করতে শিখেছে যে টেবিল টেনিস ক্যান গেট পদক এনি টাইম, মানে দে ক্যান উইন দ্য মেডেল। ধরুন এই অলিম্পিকেও যদি মেডেল না হয়, আমি বলবো আগামী দিনে টেবিল টেনিস নিয়ে আপনারা কিন্তু আশাবাদী, এবং এই কন্টিনিউশন এই লেভেলটা যদি থাকে, মানে এই যে আমাদের যে গভর্নমেন্টের যে তাদের প্রতি যে ফোকাস করেছে এবং সেটা যদি ঠিক মতো হয়, ইন্ডিয়ান টেবিল টেনিস কিন্তু এখন অনেক হাই। তারা প্রত্যেকটা ছেলে মেয়ে বিদেশে গিয়ে খেলছে, পারফর্ম করছে, তারা বুঝতে পেরেছে হোয়াট ইজ ইন্টারন্যাশনাল লেভেল, যেটা এতদিন ছিল না। লাস্ট 5 or 6 years it is a fantastic improvement for the Indian player. একেবারে এই জায়গা থেকে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, যখন টোকিও অলিম্পিক্স হয়েছিল, সেই টোকিও অলিম্পিক্সের সময় আমরা দেখেছিলাম, আপনার সঙ্গে সেই সময় আমার কথা হয়েছিল, মনিকা সেই সময় কিন্তু সেই লেভেলে পারফরমেন্সটা দিতে পারেননি, তার ফল হয়তো তাকে সরে যেতে হয়েছিল, কিন্তু এইবার তিনি কি পজিশনে রয়েছেন? আপনি দীর্ঘদিন খেলেছেন, এখন কোচিং এর সঙ্গে যুক্ত, কিভাবে দেখছেন মনিকার এই পারফরমেন্সটা? দেখুন, 2020-তে যখন এই ঘটনাটা হয়েছিল, তখন যা ইন্টারন্যাশনাল এক্সপোজার ছিল তার থেকে কিন্তু এখন ইন্টারন্যাশনাল এক্সপোজার অনেক বেশি। মানে দেখুন, সবকিছু গ্লোবালাইজ হয়ে গেছে। সুতরাং এখন যে কেউ বিদেশে গিয়ে খেলতে পারছে, ট্রেনিং করতে পারছে এবং সারা বছর থ্রু আউট দ্য ইয়ার খেলছে, এবং সেই খেলার পরে তাদের স্টাইল, তাদের ফিটনেস, তাদের স্ট্যান্ডার্ড সম্বন্ধে আমি যখন ইউজ টু হয়ে যাবো, তখন কিন্তু আমার দিনে আমি কিন্তু আপডেট করে দিতে পারি। আর একটা জিনিস খুব জরুরি, যে ফেজে এখন খেলাধুলোটা চলছে, এই ফেজ থেকে কন্টিনিউ করতে হবে। শুধুমাত্র ওপরের লেভেল নয়, তার নিচের লেভেলের প্লেয়ারদের জন্য কন্টিনিউয়াস প্রসেসে যদি আমরা বিদেশে ট্রেনিং করতে পারি, ভালো কোচের কাছে ট্রেনিং, যদিও আমি বলবো ইন্ডিয়ান কোচ ইজ ভেরি নলেজেবল, তারা এখন ভালো কাজ করছে, কিন্তু আরো এক্সপার্ট দরকার। যেমন যেটা ব্যাডমিন্টনে আপনি জানেন, গোপীচাঁদ ইজ মানে খুব ভালো কোচ এবং সে প্রুভ করেছে ইন্টারন্যাশনাল। তা সত্ত্বেও কিন্তু তা প্লেয়ারদের ইমপ্রুভমেন্ট করার জন্য বিদেশ থেকে আরো ভালো ভালো কোচ, ভালো ভালো প্লেয়ারদের আনছে, তাদের আইডিয়াস নিচ্ছে। যত বেশি আইডিয়াস নেওয়া যাবে, যত বেশি তাদের থেকে এক্সপিরিয়েন্স শেয়ার করা যাবে, তত প্লেয়ার ভালো হবে। এই যে একটা জোয়ার একটা চলছে, যে কি প্রসেস হলে আমরা অলিম্পিক মেডেল পেতে পারি। এর আগে আমরা অলিম্পিক থেকে কিছুই পেতাম না, কিন্তু এই যে প্রসেসটা শুরু হয়েছে, আমি বলবো এটা বিগিনিং। এই বিগিনিংটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, আরো বেশি মাত্রায় করতে হবে, আরো লোয়ার লেভেল থেকে ধরতে হবে। এবং আপনি যদি বলেন শুধু একটা মনিকা না, চায়না যেমন জানে, চায়নার প্রসেসটা কি, তারা কন্টিনিউয়াস প্রসেস করতে থাকে, যে আমি একটাই থেমে যাব না। সেই জায়গায় যদি আমরা সেরকম ভাবে আমাদের কোচিং লেভেলটাকে করতে পারি, ইন্ডিয়াতে এখন প্রচুর একাডেমি হয়েছে, প্রচুর ছেলে মেয়ে খেলছে, এটা হলে দেখবেন দেশ উইল কাম। হয়তো একটু টাইম লাগবে, টেবিল টেনিস উইল গেট দ্য মেডেল ইন দ্য ইন্ডিয়ান স্পোর্টস। এবং মনিকা সম্বন্ধে আমি আবার বলছি, মনিকা ইজ সাচ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার। ও যা ইন্ডিয়াকে যে লেভেলে দিয়ে গেছে, যে যেখানে যা এশিয়াডে ওর মেডেল আছে, এশিয়ান গেমসে মেডেল আছে, কমনওয়েলথে মেডেল আছে, এবং ও বিশ্বাস করতে শিখিয়েছে যে ইন্ডিয়ান লেডিজ তারা পারে। তার জন্য কিন্তু পেছনের স্তরের প্লেয়ার এগিয়ে আসছে, যেমন ওইকা রয়েছে, সুচিত্রা রয়েছে, আজকে শ্রীজা খেলছে, অর্চনা কামাত আছে, আরো অনেক ইয়াসিনী ঘোরপাড়ে আছে, যারা আগামী দিনে কিন্তু ভালো খেলবে। এই রাস্তাটা কিন্তু মনিকা খুলে দিয়েছে। একেবারে আমি আপনার কাছে ফিরবো মিহির বাবু, কিন্তু এই মুহূর্তে আমরা একটু ব্যাডমিন্টনের বিষয়ে আসি। সেখানে আমরা যোগাযোগ করেছি প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় এবং কোচ অরূপ বৈদ্যের সঙ্গে। অরূপবাবু, স্বাগত আপনাকে। অরূপবাবু, আমরা যেটা দেখলাম, যেভাবে লক্ষ্য সেন এবং চিরাগ সাত্ত্বিক জুটি একেবারে তাদের সঙ্গে যেটা ঘটলো, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমি সেই বিষয়টা সম্পর্কে আপনার একে একে আসবো। প্রথমে লক্ষ্য সেন, যিনি কিন্তু একেবারে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিলেন বিপক্ষের থেকে, কিন্তু এবার আমরা দেখলাম সেই লক্ষ্য সেনের যে ম্যাচটি, সেটা ডিলিট করে দেওয়া হয়েছে। তাহলে তাদের অলিম্পিকের ভবিষ্যৎটা কি হবে, যদি আপনি একটু ব্যাখ্যা করেন। দেখুন, অলিম্পিক্স 2024-এর পর আবার 2028-এ 4 বছর পর পর যখন অলিম্পিক্স হয়, তো একটা প্লেয়ারের কাছে প্রত্যেকটা বছর খুব ভাইটাল হয়ে যায়। এখন একটা প্লেয়ার এই বছর খেলছে, পরের বছর সে ফিজিক্যাল কন্ডিশন কি থাকবে, ফিজিক্যালি ফিট কিরকম থাকবে, সেটা আমরা কেউই বলতে পারি না।
তো আজকে লাস্ট সেশনের এগেনস্টে যেটা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের কারোরই জানা নেই জিনিসটা অ্যাকচুয়াল কি জিনিস, কিন্তু আমার তো মনে হয় কোনো ইনজুরি ওর অপোনেন্ট বা কোনো কারণে কিছুর জন্য হয়তো ম্যাচটা হেল্ড আপ হয়েছে বা ম্যাচটা ক্যান্সেলড হয়েছে। তো আমার মনে হয় না যে লক্ষ্য সেন খেলতে পারবে না বলে এরকম কিছু এখনো আমাদের কাছে কোনো কনফার্মেশন আসেনি। বা আপনারা দেখে থাকবেন যে সাত্বিক আর চিরাগের এগেনস্টে যে প্লেয়ার দুটো ডাবলসের খেলেছে সে তাদের মধ্যে একজনের একটা প্লেয়ারের নি ইনজুরির জন্য সে খেলতে পারেনি, উইথড্র করে নিয়েছে। তো ডাবলস প্লেয়ারের এগেনস্টে যেটা হয় একটা পার্টনারের সেই পার্টনার যখন ইনজুরি হয়ে যায় আরেকটা প্লেয়ার বা তার পার্টনার খেলতে পারে না। তো সেই দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য সেন অথবা সাত্বিক সাইরাজ বা চিরাগের যে জিনিসটা হয়েছে সেটাতে আমার মনে হয় যদি পরের ম্যাচ খেলতে পারে সেটা তাদের কাছে একটা ভগবানের আশীর্বাদ বলে মনে করব। তার কারণ এটাই যে তারা নেক্সট ম্যাচের জন্য ফ্রেশ হয়ে খেলতে পারবে। এবং আপনাকে কালকে আমি বলেছি প্রত্যেকটা ম্যাচ অলিম্পিক্সের খুব প্রেসারাইজ ম্যাচ, তো সেটা যদি হয়ে থাকে তাহলে সেই ফ্রেশ তখন যখন তারা থাকবে তাদের ফ্রেশের এগেনস্টে তারা যখন খেলতে পারবে তারা আরো বেশি জোর এবং প্রেসার দিয়ে খেলতে পারবে এবং আরো ভালো ম্যাচ খেলতে পারবে। অরূপদা, আরো একটি প্রশ্ন, যেটা আপনি বললেন চিরাগ সাত্বিক জুটি, বা তার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম তার যে অপোনেন্ট বা যারা ছিল মানে বিপক্ষে যারা প্লেয়ার তাদের মধ্যে একজনের চোট রয়েছে, তার কারণে তারা নাম তুলে নিয়েছে। সেক্ষেত্রে এই চিরাগ সাত্বিক বা আমরা লক্ষ্য সেন দুজনকে বা দুটোর ক্ষেত্রে আমরা কিন্তু এটা জানি যে তাদের ক্ষেত্রে যে লড়াইটা সেটা কিন্তু অনেকটা বেশি কঠিন হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে তাদের একেবারে কি শুরু থেকে শুরু করতে হবে নাকি পরের যে ম্যাচে তারা কোনো ধরনের বেনিফিট পেতে পারে? কারণ আমরা জানি অন্যান্য খেলার ক্ষেত্রে যদি প্রতিপক্ষ খেলতে না পারে বা তাদের তারা যদি নাম উইথড্র করে নেয় সেক্ষেত্রে আমরা জানি যে একটা নাম্বার যে পয়েন্ট, সেই পয়েন্টটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু এক্ষেত্রে কি হবে, অলিম্পিক্সের নিয়ম কি বলে? দেখুন, এটা আমরা কেউই বলতে পারি না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আজকে যদি আমার সাথে কারোর ম্যাচ থাকে, আমার অপোনেন্ট যদি উইথড্র করে নিতে চায় বা কোনো কারণে উইথড্র হয়ে যায় সেই ম্যাচটা, তো সেখানে সেই প্লেয়ারটা যে উইথড্র করে নিল তার তো মানে যার সাথে খেলা আছে, সাপোজ লাক্সের সাথে আজকে কোনো প্লেয়ার খেলছে, সে যদি উইথড্র করে নিতে নেয় তাহলে সেখানে লাক্সের আমার মনে হয় কোনো মানে প্রবলেম হবে না। তাহলে আমার মনে হয় নতুন করে হয়তো খেলতে হবে না, কিন্তু পরের ম্যাচগুলো সে হয়তো নেক্সট রাউন্ডে সেই ম্যাচগুলো খেলতে পারবে। কিন্তু এখানে আমার মনে হয় না তাকে নতুন করে শুরু করতে হবে, এরকম কোন নিয়ম অলিম্পিক্সে আছে বলে সেটা আমার জানা নেই। বেশ বেশ, অনেক ধন্যবাদ অরূপদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। অরূপ বৈদ্য বা আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে কথা বলছিলেন এবং আজকে লক্ষ্য সেন এবং চিরাগ সাত্বিক জুটির সঙ্গে যেটা হয়েছে সেটা সম্পূর্ণ ভাবে কিন্তু একটা হতাশার কারণ হিসেবেই দেখছেন ভারতীয়রা। এবং যেভাবে তারা শুরুটা করেছিলেন তা অবশ্যই তাদের জন্য তো বটেই, বরং ভারতবাসীর কাছে এটা একটা হতাশার বিষয়। কারণ তারা যে লেভেলে রয়েছেন বা যে ফিটনেস লেভেল তাদের রয়েছে বা যেভাবে তারা শুরু করেছেন দাপটের সঙ্গে জিতেছেন, তো সেক্ষেত্রে তাদের খারাপ লাগারই কথা। আমি এই জায়গা থেকেই মিহিরবাবু আপনার কাছে আমি আরো একবার আসতে চাইবো যে যখন কোনো প্লেয়ারের সঙ্গে এই ধরনের কিছু ঘটে এবং এত বড় একটা টুর্নামেন্ট যেটা আন্তর্জাতিক লেভেলে অলিম্পিক্সের মতো একটা টুর্নামেন্টে, এটা কতটা এফেক্ট ফেলতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, আমি জানি না অলিম্পিক্সের অ্যাকচুয়াল নিয়মটা কি, যেটা অরূপ বলছিল। অরূপ হয়তো ঠিকই বলছিল, কিন্তু আমাদের টেবিল টেনিসের ক্ষেত্রে যদি ধরুন হরমিত দেসাইয়ের সঙ্গে আমি খেলছি অলিম্পিক্সে, আমি যে কোনো কারণে চোট পেলাম কিন্তু নাম উইথড্র করে নিলাম, তাহলে আমি কিন্তু আর খেলতে পারবো না। হরমিত এই মুভ কিন্তু নেক্সট রাউন্ড, চিরাগ তাই হওয়া উচিত, সেটাই ইন্ডিভিজুয়াল গেমসে তাই হয়, এর জন্য অন্য কিছু এবং তার জন্য তার আমার মনে হয় লক্ষ্য সেন বা চিরাগের কোনো এফেক্ট না। তারা পরের রাউন্ড, তারা ফার্স্ট রাউন্ড খেলে তারা সেকেন্ড রাউন্ড চলে যাবে, সেকেন্ড রাউন্ডে তাদের যে অপোনেন্ট থাকবে তার সঙ্গে খেলবে। আমার ধারণা এটাই তো রুলস আমরা জানি। আমি জানি না অলিম্পিক্সে এর বাইরে কিছু আছে এবং এর জন্য তাদের কোনো প্রেশার হবে কিনা, প্রেশার হওয়া উচিত না। কারণ আমি তো নেক্সট রাউন্ডে আমাকে খেলতেই হবে ওই প্লেয়ারের সঙ্গে। ঠিক, আমি এই জায়গাতেই আসতে চাইছি যে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে, একেবারে যখন প্রিপারেশন ভালো রয়েছে, একদম ফুল রিদমে একটা প্লেয়ার রয়েছে, যখন এরকম কোনো ঘটনা ঘটে তখন মানসিকভাবে কতটা তারা ভেঙে পড়ে বা আপনি দীর্ঘদিন ধরে কোচিং করিয়েছেন, প্লেয়ারদের একেবারে সামনে থেকে দেখেছেন, কি রকম অবস্থায় থাকেন তারা?
দেখুন দেখুন আমি যদি ধরুন আমি ম্যাচ খেলতে এসেছি ফার্স্ট রাউন্ডে, আমার অপোনেন্ট কোনো কারণে আসতে পারলো না, হয়তো টার্ন আপ করেনি, তো ধরুন আজকে ব্রাজিলের একটা প্লেয়ার অলিম্পিকে খেলার কথা, ইন্ডিয়ান কোনো প্লেয়ারের সঙ্গে কোনো একটা কারণে সে দেশ থেকে আসতে পারেনি, আমি ফার্স্ট রাউন্ডটা ওয়াক ওভার পেয়ে গেলাম, তাতে আমার ম্যাচ কি হ্যাম্পার হবে? আমি বরঞ্চ বলবো এই লেভেলে খেলা, তাতে এক্সস্টনটা কম হবে। আমি একটা ম্যাচ কম খেলতে হলো আমাকে, আমি পরের ম্যাচটা আরো এফোর্ট দিয়ে খেলতে পারবো। ম্যাচ প্র্যাকটিস এরা যে লেভেলে খেলছে সেখানে আর নতুন করে এদের ম্যাচ প্র্যাকটিস বা অন্য কিছু করার দরকার হয় না আমার ধারণা। মানে এতটাই প্রিপেয়ার থাকে সেকেন্ড রাউন্ডে খেলবে। হ্যাঁ বলতে পারেন কোনো ক্ষেত্রে হয়তো ফার্স্ট রাউন্ডে দে আর কনফিডেন্ট যে আমি এই ফার্স্ট রাউন্ডটা জিতবো, জেতার পরে আমি একটু ম্যাচের কন্ডিশনটা হলো দ্যাট ইজ অ্যানাদার কেস। বাট ইন অলিম্পিক্সে কিন্তু এখানে প্রত্যেকটা ম্যাচই অলমোস্ট কাছাকাছি প্রায়, সেক্ষেত্রে কিন্তু একটা তফাৎ হওয়ার কথা নয় একেবারেই। মির্জা, এইখানে আমি আরো একটি জায়গায় আসতে এবং যদিও এবার আমি টেবিল টেনিসে ফিরবো আপনার বিষয়টি নিয়েই। টেবিল টেনিসে এবার কিন্তু মনিকা একটি রেকর্ড করেছেন যে দীর্ঘদিন পর একেবারে শেষ 32-এ একটা ছাড়পত্র তিনি পেয়ে গেছেন বা তার পারফরমেন্সের জেরে। এটাকে আপনি কিভাবে দেখছেন এবং যে ফিটনেস এখনো পর্যন্ত মনিকা বজায় রেখেছে তাতে আপনার কি মনে হচ্ছে, কতটা মানে সুযোগ রয়েছে মনিকার কাছে পদক ছিনিয়ে আনার ক্ষেত্রে? দেখুন 32 যখন খেলা হবে, রাউন্ড অফ 32 যখন খেলা হবে, তখন আমি চায়নাদের একটু আলাদা করে রাখবো। চায়না, জাপান, কোরিয়া। চায়না, জাপান, কোরিয়া এই তিনটে দেশ যদি না পড়ে, ইন্ডিয়া ক্যান বিট এনি প্লেয়ার। ইন্ডিয়া চায়না, জাপান, কোরিয়াকে হারতে পারে বা একটু হার্ড আছে, কিন্তু সাম্প্রতিক যা পারফরমেন্স তাতে কিন্তু কোরিয়ান, চায়নাদের এগেন্স্ট ইন্ডিয়ার পারফরমেন্স কিন্তু দারুণ। মানে ধরুন ওহিকা যে কোয়ালিফিকেশন ছিল, অলিম্পিক কোয়ালিফিকেশন ছিল, ওয়ার্ল্ড নাম্বার 1-কে হারিয়েছে, চাইনিজ ফ্রিজাকে হারিয়েছে। মানে আমরা চায়নার সঙ্গে দুটো গেমে এগিয়ে ছিলাম, মানে প্র্যাকটিক্যালি আমরা চায়নাকে 3-0 মেরে দিতে পারতাম। মনিকা অলমোস্ট জেতার জায়গা ছিল, সেখান থেকে বেরিয়ে এসেছে। তারপরে ডিসাইডারও আবার ওহিকা আপ হয়েছিল, সেখান থেকে হেরে গেছি, সেখান থেকে আমরা হেরে গেছি, যাই হোক অলমোস্ট করে। তারপরে আমরা স্পেনের সঙ্গেও জিতেছি, মানে সেখানেও চাইনিজ প্লেয়ার। কোরিয়ার সঙ্গে আমরা যখন এশিয়ান গেমসে যখন আমরা খেলছি, যে মেডেলটা ব্রোঞ্জ মেডেলের আমরা ব্রোঞ্জ পেলাম, সেইটাতে কিন্তু ওইটা সুতীর্থা ডাবলস জুটি নর্থ কোরিয়ার প্লেয়ারের সঙ্গে যারা লিড করছিল 3-1 এবং 7-3, অলমোস্ট আমরা এসে গেছিলাম। তার মানে এই যে জায়গাগুলো, মানে নেক টু নেক এখন আমরা পৌঁছেছি। মানে আমরা ধরুন ওরা 80, ওরা 100, আমরা 85, কোনো ক্ষেত্রে ওরা 100, আমরা 90। এই জায়গাগুলোতে এখন এই জটটা আমাদের ছাড়াতে হবে। এই জটটা ছাড়ানোর জন্য এই যে এক্সেলটা, এই জাম্পারটা কিন্তু খুব ভাইটাল। মানে ধরুন আপনি একটা পারফর্ম করতে পারবেন করে একটা জায়গায়, এখান থেকে ওইটা ছাড়ানোর জন্যই কিন্তু মানে টপ লেভেলের ওইসব কোচেস, তাদের মানে অনেক কিছু ফ্যাক্টর, তার ফিটনেস ফ্যাক্টর, তার বডির কন্ডিশন তাদের কেমন থাকবে, তার নিউট্রিশন কি হবে, তার মানে খাওয়া দাওয়া সবকিছু ব্যালেন্স করে এই যে ব্যাপারগুলো, তখন কিন্তু একটা ফ্যাক্টর থাকে। প্লাস তার ভালো উন্নত মানের ট্রেনিং, দিনের পর দিন সেই ট্রেনিং এবং তাদের সঙ্গে খেলা, সেইটা করতে পারলে কিন্তু ওই জটটা ছেড়ে যাবে। যেটা ব্যাডমিন্টনের ক্ষেত্রে ঘটেছে, ধরুন সবাই বলে যে পারবে না, গোপী তো করে দেখিয়েছে ইন্ডিয়াতে যে ব্যাডমিন্টনে যারা করতে পারে, যেই বিশ্বাসটা তো শিখিয়েছে। তাহলে গোপীচাঁদ যদি আজকে ওই লেভেলে নিয়ে যেতে পারে ব্যাডমিন্টন প্লেয়ারদের, যারা চোখে চোখ রেখে কথা বলছে, তাহলে সব গেমস হবে। আমি শুধু টেবিল টেনিস বলছি না, আপনি টেবিল টেনিস কেন বলবেন, আমি বলবো তো ফুটবলও হবে। ফুটবলের লোক অনেক কিছু বলছে, সেই লেভেলে যদি কোচিংটা মানে একদম গ্রাউন্ড ধরে 6 বছর, 10 বছর, 15 বছর করতে স্প্যান পিরিয়ড যদি সেরকম সাইন্টিফিক কোচিং হয় এবং তারা যদি প্লেয়াররা সুযোগ সুবিধা পায়, তাহলে কিন্তু স্পোর্টস অনেক হাই এখন ইন্ডিয়া এবং আরো ভালো হবে। আমি একটু আগে আপনি এটি মেনশন করেছিলেন যে কমনওয়েলথে মেডেল রয়েছে এই মনিকার, বা কমনওয়েলথে কিন্তু ভালো পারফরমেন্স রয়েছে টেবিল টেনিসে, কিন্তু অলিম্পিক্সে আমরা কিন্তু দীর্ঘদিন কোনো পদক পাইনি। এই পদক আনার জন্য কি করা উচিত, কোথায় এখনো পর্যন্ত খামতি রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন টেবিল টেনিসে যদি আমাদের ধারাবাহিকভাবে ভালো খেলতে এবং পদক পেতে হবে, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা দরকার। যেমন ধরুন আমি চায়নাতে দেখেছি যে একটা জায়গায় 100 টেবিলে 100x2, মানে 2 বাচ্চা খেলছে, প্রত্যেক টেবিলে একটা করে কোচ দাঁড়িয়ে রয়েছে। এটা একটা প্রাইমারি স্টেজ।
প্রাইমারি স্টেজ, তারপরে স্টেজ, তারপরে স্টেজ, তারপরে কলেজ, এই লেভেলে তাদের ট্রেনিংটা হচ্ছে। শয়ে শয়ে বাচ্চা যেখানে খেলছে সেখান থেকে ট্যালেন্ট বের করা আপনার খুব ইজি, অনেক ট্যালেন্ট বেরোবে। এই লেভেল থেকে আপনাকে ধরতে হবে, কিন্তু সেই লেভেলটা করার জন্য তার যে ইনফ্রাস্ট্রাকচার, তার যে পয়সা, তার যে সেইটা আমাদের দেশে নেই। এটাই হচ্ছে সমস্যা। আপনি বলতে পারেন ব্রাজিলের মতো একটা দেশ কিংবা নাইজেরিয়ার মতো একটা দেশ, তারা কি করে পাচ্ছে? তারা পার্টিকুলার একটা দুটো গেম নিয়ে কিন্তু করছে। আমাদের দেশটা কি, আমাদের দেশটা সব খেলাকে নিয়ে করছে, সেই জন্য আমাদের সেই বাজেটটা কমে যাচ্ছে, সেই লেভেলের ইনফ্রাস্ট্রাকচার আমরা পাচ্ছি না। এইভাবে যদি করা যায় তাহলে কিন্তু ওভারকাম করা যায়। এবং এর জন্য শুধু কিন্তু সরকার বললে হবে না, সরকারের থেকেও যদি একটা বিজনেস অর্গানাইজেশন যারা আছে তারা যদি আজকে এক একটা স্পোর্টসকে ধরে নেয় তাহলে কিন্তু এটা কাজটা অনেক সোজা হয় গভর্নমেন্টের পক্ষে। গভর্নমেন্ট থাকলেও আজকে মুকেশ আম্বানি একটা গেম ধরলো, আদানি একটা গেম ধরলো, টাটা একটা গেম ধরলো, এরকম যারা আছে আমাদের দেশের টপ বিজনেসম্যান তারা যদি এক একটা গেম, তার জন্য তারা সবকিছু করবে। এরকম যদি করতে পারে তাহলে কিন্তু আমাদের দেশ স্পোর্টসে অনেক এগিয়ে যাবে। ইন্ডিয়া ইজ সো মাচ ট্যালেন্টেড, আমি বলছি আপনাকে, বিশ্বাস করুন অন্যান্য দেশের লোকদের থেকে আমাদের মাথা অত্যন্ত সাফ। আপনি যে কোনো ক্ষেত্রে দেখুন, পড়ায়, সায়েন্স, সবকিছু দেখুন, ইন্ডিয়ান ব্রেন কিন্তু অনেক এগিয়ে অন্যদের থেকে। পারবো না বলে এটা টোটাল ব্যাপারটাকে একটু মানে ডিসিপ্লিন হইতে করতে হবে। ঠিক, কিন্তু এই আমাদের এত মানুষ এই দেশে বাস করেন, কিন্তু তারপরেও প্রতি বছর হয়তো আমরা ঠিকঠাক করে লেভেল মেডেল পাচ্ছি না। আমরা যদি টোকিও অলিম্পিক্সের কথা বলি, সেই সময় আমরা মাত্র 7টা পদক পেয়েছিলাম এবং সেক্ষেত্রে একটি মাত্র সোনা ছিল। এবারও যেভাবে শুরুটা হয়েছে সেই মহিলাদের হাত ধরেই কিন্তু পদকটা আসছে। আপনার কি মনে হয় যে এত মানুষ থাকা সত্ত্বেও প্লেয়ার ঠিকঠাক উঠে আসছে না? ইনফ্রাস্ট্রাকচার বিষয়টা আপনি অলরেডি বলেছেন, কিন্তু প্লেয়ারের কি যথেষ্ট অভাব রয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, আপনি যদি সুযোগ সুবিধা ঠিক মতো না দেন তাহলে সে আপনাকে তো আনতে হবে, লোককে সেই জায়গায় আনতে হবে যে না এটা করলে তুমি এটা পাবে, তুমি যদি এই কাজটা করো, এটা করলে তুমি এইখানে, এই বিশ্বাসটা তো তাদের জাগাতে হবে, সেই সোশ্যাল রেসপন্সিবিলিটিও তাদের মধ্যে আনতে হবে। তবু তো তাহলে তো আপনি আপনার ঘরের ছেলে মেয়েদের পড়তে পাঠাবেন। ধরুন আপনি আপনার বাচ্চা, আমাদের দেশে পড়াশোনা করতে হবে, তাকে খেলাধুলো করতে হবে, তাকে ছবি আঁকতে হবে, স্কুলে আবার 90% পেতে হবে, তারপরে তাকে, এই যে সিস্টেমটা, সোশিও ইকোনমিক্যাল যে সিস্টেমটা, এই সিস্টেমে আমরা প্রচুর মার খাচ্ছি। এখন কিছু কিছু যারা হয়তো ভেবে নিচ্ছে যে আমরা পোস্টটাই করবো, তো সেটা পার্সেন্টেজ খুব কম, সেই রিস্কটা খুব কম লোক নিচ্ছে। সেই জায়গা থেকে যে হ্যাঁ একটা প্লেয়ার যদি আমরা ভাবলাম যে এই একটা প্লেয়ার আমরা বেঁচেছি, ধরুন একটা জায়গায় আমাদের তার 10-15 বছর বয়সে আইডেন্টিফাই করেছি, তারা যদি ফেল করে তাদের দায়িত্ব আমাদের আছে। এই ভরসাটা তাদেরকে দিতে হবে যে না, তুমি যদি আজকে আমরা ধরুন, আমি বলছি না প্রথম থেকে ছয় ছয় বাচ্চা তাদের সরকারি করতে হবে, একটা জায়গায় ট্যালেন্ট বাছার পরে ধরুন আমরা 14-15 বছরের ট্যালেন্ট বেছে নিলাম, যে কোনো স্পোর্টসে বেছে নেওয়ার পরে তাদের যেমন আছে সেই জায়গায় ভালো জায়গায় কোচিং করালাম, তাদের দায়িত্ব যে তুমি যদি ফেল করো তোমাকে আমরা এই জন্য করছি, ঠিক আছে, তোমার জন্য এই ইকোনমিক প্যাকেজটা রয়েছে, তুমি না খেলতে পারলে চলে যাও, এটা তোমাকে দেওয়া হবে। তুমি এই ধরনের সিস্টেম যদি মানুষের মধ্যে একটু বিশ্বাসটা জাগানো যায় তাহলে কিন্তু স্পোর্টসে আরো ছেলে মেয়ে আসবে এবং খেলবে, যে মানে তাকে ভরসা দিতে হবে যে না এটা করলে তুমি এটা পাবে। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে মিহিরবাবু আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আজকে আপনি ভীষণ মূল্যবান কিছু কথা আপনি তুলে ধরেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করব ভবিষ্যতে বা আবার একটি শোতে আপনার সঙ্গে আমরা একইভাবে কথা বলতে পারবো। আপাতত আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মিহির ঘোষের সঙ্গে, আমরা কথা বলেছিলাম অরূপ বৈদের সঙ্গে, এবং তারা কিন্তু দুজনেই বিভিন্ন দিক আজকে তুলে ধরেছিলেন আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। এবং আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই ভারতের সমস্ত অ্যাথলিটরা যেভাবে এগিয়েছেন বা এগোচ্ছেন, তাতে নিঃসন্দেহে ভারত যে একটি পদক জয়ের দিকেই রয়েছে তা বলা যেতেই পারে। একদিকে যেমন প্রথম পদক ভারতের কাছে চলে এসেছে মনু ভাকেরের হাত ধরে, অন্যদিকে আমরা দেখলাম যে মনু ভাকের কিন্তু আরো একটি পদকের সামনে রয়েছেন, সেটাও কিন্তু ব্রোঞ্জের জন্যই তিনি খেলবেন। একটি মিক্সড ইভেন্ট রয়েছে যেখানে সরবজিৎ সিং তার বিরুদ্ধে তার হয়ে খেলবেন, একই টিমে খেলবেন তারা। সুতরাং একটা লড়াই এখনো জারি রয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন করেছেন এবং ফোন করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে আগামী দিনেও তার থেকে আরো পদক আশা করছে দেশ। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো
থাকবো, রাষ্ট্রপতি বা দ্রৌপদী মুর্মুও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি যে ব্যাডমিন্টনে যখন ভারতের জন্য একটা দুর্দান্ত সুযোগ ছিল, সেই সময় মানে বিপক্ষ তারা নাম সরিয়ে নেবার জন্য ভারতের বা সিঙ্গেলস এবং ডাবলস জুটি কিন্তু ধাক্কা বা খেয়েছে। সুতরাং তাদের কাছে এখন পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেটা অবশ্যই এরা বড় চ্যালেঞ্জের, বা কারণ ইতিমধ্যেই কিন্তু ভারত হয়তো অ্যাডভান্টেজ নিয়ে নামছিল, যে রিদমে তারা খেলছিল তারা সেটা হয়তো অনেকটাই ধাক্কা খেয়েছে। সুতরাং বলা যেতেই পারে যে আগামী দিনে পদক জয়ের আশা যেমন রয়েছে, ঠিক সেরকম জায়গাতে থেকে বলা যেতে পারে যে একটা বড় সড়ো চ্যালেঞ্জও অপেক্ষা করছে। কারণ ইতিমধ্যে পিভি সিন্ধু, তার থেকেও কিন্তু আমরা পদক আশা করছি, কারণ সেই পিভি সিন্ধু গতবার তিনি পদক এনে দিয়েছিলেন এবং পরপর দুবার পদক এনে দিয়েছেন ভারতের জন্য। তৃতীয়বার অর্থাৎ হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে রয়েছেন পিভি সিন্ধু। তিনি কিন্তু প্রথম ম্যাচ একেবারে দাপটের সঙ্গে জিতেছেন এবং ম্যাচ শেষের পর তিনি জানিয়েছেন যে ম্যাচটি তার কাছে একেবারে প্র্যাকটিস ম্যাচের মতো ছিল। সুতরাং বলা যেতেই পারে একেবারে কনফিডেন্ট যেটা রয়েছে সেটা হাই রয়েছে এবং আগামী দিনে আরো বেশ কিছু পদক নিয়ে আশা করছে ভারত। এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে বিভিন্ন আপডেট আমরা তুলে ধরবো। এর সঙ্গে সঙ্গে থাকবে আরো অন্যান্য খবর। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর সঙ্গে থাকুন। শোনো শোনো